প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো। দীর্ঘ বিরতির পর আজকে আমরা আবার একাত্র হলাম আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে আসলে সবসময় তো পড়া আমি তোমাদের একটা কবিতা শোনাতে চাচ্ছি। প্রথমে তুমি একটু মন দিয়ে শুনবে। আমার কবিতার নাম মায়ের চিঠি। আমি কন্যা জায়া জননী, বাপের ঘরে ছিলাম আমি আদুরের রাজকন্যা। স্বামীর ঘরে এসে হলাম সোহাগী রাজরানী। যিনি আমায় এনেছিলেন তিনি আজ নেই, রেখে গেলেন তোরে খোকা অন্ধের যষ্টি সেই। নারী ছাড়া ধন তুই আমার রক্ত মাংসে গড়া, আদর যত্ন সোহাগ দিয়ে গড়েছি তোরে খোকা। পড়াশোনা শেষে তুই গেলি শহরেতে, আমি একা পরে রইলেম তোর বাপের ভিটেতে। আগে তুই চিঠি দিয়ে খোঁজ খবর নিতে, এখন আমি লিখলেও চিঠি তোর সময় হয় না লিখতে। চেয়ে থাকি তোর পথে কখন আসবি তুই, দিন গড়িয়ে মাস যায় বছরও দেখি না মুখ। খোকা তুই কেমন আসিস জানতে ইচ্ছে করে, দিবানিশি কেঁদে কেঁদে চোখের পানি ঝরে। এখন আর কাঁদলো আমার বেরুনা চোখের পানি, বোবা কান্নায় জলে জলে হয়েছি নির্বাক এতিম। যখন খোকা ছোট্ট ছিলে আসলে মুখ ঢাকতে, বড় হলো সেই অভ্যাস সহজে ছাড়িসনি তুই। জীবন গড়ার লক্ষ্যে যখন শহরে পাড়ি দিলি, আসলে গুজা খোকা তুই আর সবে ভুলে গেলি। খোকা তোর মনে পড়ে দুর্ভিক্ষ দিনের কথা, না খেয়ে মানুষ মরলেও জুগিয়েছি তোর পড়ালেখার খরচা। বাপের দেওয়া স্বামী থেকে পাওয়া যা কিছু সম্বল ছিল, সবই তা করেছি ব্যয় তোকে মানুষ গড়ব। মানুষ তুই হলি কিনা তা কি আর বুঝি, শুনেছি তবে হয়েছিস নাকি বেশ অর্থবিত্তের মালিক। আমি এখনো রয়েছি তোর বাপের সেই চালা ঘরে, বাহিরে বৃষ্টি পড়ার আগে ঘরের মেঝেতে পড়ে। স্বজন বলি আর লোকবল বলি দেখার কেউ নেই, ডাক্তার দেখে ওষুধ নেব সেই সাধ্যও আমার নেই। বয়সের ভারে নুয়ে পড়েছে মাথা ঘাড় কোমর, লাঠি ভরে চলতেও খোকা চলছে না পা আমার। খোকা তুই বুকের ধন কেমনে ভুলে গেলি, একবারও কি মাকে দেখতে মন চায় না নাকি। সময় আমার প্রান্ত সীমায় কখন ডাক আসে, মরণের আগে একবারও কি দেখা নাই হবে। আমি তোরে পারিনি খোকা সুশিক্ষা দিতে, তোর সন্তানদের সুশিক্ষা দিস যেন তোদের না ভুলে। দুহাত তুলে খোদার কাছে করি ফরিয়াদ, প্রভু তুমি পূরণ করো খোকার বড় হওয়ার স্বাদ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এই কবিতাটি আমারই লেখা, আমার ঐতিহ্য কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।
তোমাদেরকে পড়ে শোনার উদ্দেশ্য আমার দুটো, প্রথমত শুধু লেকচার শোনার একঘেয়েমি দূর করা, দ্বিতীয়ত হলো আমরা পড়ালেখা শিখে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশে চলে যায়, যে মা যে বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মানুষ করেছেন, আমরা তাদেরকে প্রায় ভুলে যাই। এবং এমনই এক করুণ চিত্র, বাস্তব চিত্র এই কবিতা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ইনশাল্লাহ সবাই মা বাবার সেবা যত্ন করব। আল্লাহ পাক আমাদের এই তৌফিক দেন, আমিন। সবাই ভালো থাকো এবং বেশি বেশি করে কবিতা পড়বে, সাহিত্য পড়বে, নিজের পাঠ্য বই পড়বে। এখন আমরা আমাদের মূল বিষয়ে আসি। অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আজকে এটা আমাদের ষষ্ঠ ক্লাস। Organizational behavior. I am Professor Abul Afsar, one of your course teachers of the organizational behavior. Welcome to PowerPoint presentation, my dear student. Today's topic is conflict management. Conflict is opposing interest between individual. অর্থাৎ তোমার যে স্বার্থ, আমার যে স্বার্থ, দুটো এক না হলে যে মতবিরোধ, সেটাকে বলা হয় কনফ্লিক্ট বা মতবিরোধ। Learning outcomes. After completion of the lecture, you will be able to know what is conflict, and you can also identify the nature of conflict, know the different aspect of conflict, the conflict intensity, and different classes of conflict. Dear student, now we will try to elaborately discuss. Conflict and negotiation are aspect of running a business in a society or the place where you are working. Business owners always are facing conflict with their partners, their managers, employees, and other stakeholders of the business, because everybody should try their level best just to achieve his or her own interest. So negotiation is necessary to create a friendly solutions for all parties involved in the conflict. স্বার্থের দ্বন্দ্ব, মালিক বলি, শ্রমিক বলি, কর্মকর্তা কর্মচারী বলি, প্রত্যেকে কিন্তু তার নিজ স্বার্থটাই দেখেন। আর এই নিজ স্বার্থ নিয়ে তখন ব্যবসা বাণিজ্য, যেখানে আমরা শিল্প কারখানা বা যেখানে বসবাস করি, সব ক্ষেত্রেই একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে কি করতে হবে? ইট মাস্ট বি নেগোশিয়েট, সমঝোতায় আসতে হবে, যাতে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে বাস করতে পারি। Business managers need to know, and the specialized knowledge they will have to develop to solve the conflict, because without negotiation or solve the conflict, in today's economy it will not be possible to run a business efficiently, effectively, because conflict is everywhere, in a corporate environment or in a society or in our house also. Conflict is everywhere. Conflict is bad as it has diverse effect on the individual performance. দ্বন্দ্ব এক ধরনের খারাপ মানসিকতা, যেটা কাজের উপর প্রভাব বিস্তার করে। তবে এখানে বলি রাখি যে conflict is also always not bad, but there are some positive side also. দ্বন্দ্ব কিন্তু সবসময় যে খারাপ তা না, এটা একটা ভালো দিকও আছে, সেগুলো আমরা পরে দেখব।
If conflict is beyond the control, it takes a destructive dimension. Due to this, increases absenteeism in the organization, exit of employees, that is, leave the organization, destructive actions on organization is also become inevitable. তখন কি হয়, যে দ্বন্দ্ব বেজে যায়, তখন পরবর্তীতে সেখানে কর্মকর্তা কর্মচারী তোমার বেশিরভাগই তারা অনুপস্থিত থাকে এবং অনেকে প্রতিষ্ঠান ত্যাগ করে এবং প্রতিষ্ঠান ভাঙচুরও তারা করে। সুতরাং দ্বন্দ্ব থাকবেই, সেটাকে মিটিগেট করতে হবে। এই জন্য বলা হয় we live in conflict, we born in conflict, we live in conflict, and we also exist in conflict. আমরা দ্বন্দ্বের মধ্যে জন্ম, দ্বন্দ্বের মধ্যে বসবাস এবং দ্বন্দ্বের মধ্যেই আমরা বেঁচে থাকব। এরই মধ্যে আমাদেরকে সমঝোতা করে চলতে হবে। তাহলে আমরা এখন দেখব যে হোয়াট ইজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট ইজ এ স্টেট অফ মাইন্ড। দ্বন্দ্ব হলো একটা মানসিক বিষয়, মনের আবেগ, অনুভূতি, ভাব। এটাকে it is characterized by indecision, uncertainty, dilemma, tension and anxiety. Also an inevitable part of our human existence, either in organizational life or also in personal life. For these reasons, there is a saying that conflict is everywhere. জীবনের সব ক্ষেত্রে দ্বন্দ্ব, যেটা আমি প্রথমে বলেছিলাম, জন্মকালীন দ্বন্দ্ব, জীবন অবস্থায় দ্বন্দ্ব, কর্ম অবস্থায় দ্বন্দ্ব, দ্বন্দ্বের মধ্যে আমাদের বসবাস। For our better understanding what actually conflict means, here we try to quote some of the renowned definitions of the prolific writers. According to Thomson, conflict is the perception of differences of interest among people. বুঝতে পেরেছো যে পারস্পরিক স্বার্থের মধ্যে যে একটা বেমিল বা অমিল, সেখান থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। রিডিসিল এটসেট্রা, তার মানে এর সাথে ওনারা আরো কয়েকজনে বই লিখেছেন, আর্টিকেল লিখেছেন, সেখানে তারা বলছেন an interactive state in which the behavior or goals of one's actor are to the some degree incompatible with the behavior or goals of other actor or actors. অর্থাৎ এক পক্ষের বা একের লক্ষ্য উদ্দেশ্যের সাথে অন্য লক্ষ্য উদ্দেশ্যের যে পারস্পরিক বিরোধ, ওনারা সেটাকে দ্বন্দ্ব বলে আখ্যায়িত করেছেন। আর এসপি রবিন্স, another renowned writer in the field of organizational behavior and management, according to him, conflict is a process that begins when one party perceives that another party has negatively affect. তখনই দ্বন্দ্ব আরম্ভ হয় তার মতে কোনো ব্যক্তি যে ধারণা বা মত পোষণ করে, আর যখন অন্য ব্যক্তি বা পক্ষ সেটা বিরুদ্ধাচরণ করে, অপছন্দ করে, তখনই দ্বন্দ্বের সৃষ্টি হয়। অক্সফোর্ড ডিকশনারির মতে conflict refers to a series of disagreement or arguments incompatibility between opinions and principles. মানুষের মত, উদ্দেশ্য এবং নীতি, এগুলো যখন পারস্পরিক দ্বিমত পোষণ করা হয়, তখনই দ্বন্দ্বের সৃষ্টি হয়। নিউস্ট্রম কি ডেভিস বলছেন, conflict arises from disagreement over the goals to attain or the method used to accomplish the goals. উনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংজ্ঞা দিয়েছেন যে তখনই কর্মীদের মধ্যে
দ্বন্দ্বের সৃষ্টি হয় যখন লক্ষ্য অর্জনে এক লক্ষ্য অর্জনে এক পক্ষের মতামতের সহিত অন্য পক্ষের মতামতের মিল থাকে না, তখনই দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে from these quoted definitions and analyses, now we can say that conflict consists of opposing interests between individuals, involves beliefs, it is a process, it is a psychological matter, and it may happen into personal or interpersonal group action by one or both. সুতরাং এটা হলো মানুষের ধারণা, ব্যক্তির ধারণা, প্রক্রিয়া পদ্ধতি, মন মানসিকতা এবং একজনের যে পার্সোনাল ইন্টারেস্টের স্বার্থের প্রতি অন্যের যে অনমনীয় বা বিরূপ মনোভাব, সেটা হলো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই কনফ্লিক্ট, হোয়াট ইজ কনফ্লিক্ট বলতে আমরা কি এত কিছু লিখবো? না, তোমরা দুটো সংজ্ঞা দিলে যথেষ্ট হবে এবং সাথে ইন্ট্রোডাকশন দিবে, আর শেষে আমি যেটা বললাম একটা কনক্লুশন দিবে। আমি তোমাদের বুঝার জন্য, জানার জন্য 4-5-6টি সংজ্ঞা কোট করেছি, যেটা বুঝতে তোমাদের জন্য অনেক সহজ সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে হোয়াট আর দ্য নেচার অফ কনফ্লিক্ট বা ক্যারেক্টার অফ কনফ্লিক্ট, যে কোন কাজটা, কোন স্বভাবটা, কোন ধারণাটাকে আমরা কনফ্লিক্ট বলে আখ্যায়িত করতে পারি। কনফ্লিক্ট হলো সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার রেসপন্স, এই 3 দিক থেকে কিন্তু কনফ্লিক্টের সৃষ্টি হয়। একটা হলো সাইকোলজি কাজ করে, মন। এটা হলো শরীরের দিক থেকে কাজ করে, শরীরের দিক থেকে পঞ্চেন্দ্রিয়ের পজিটিভ নেগেটিভ যেটা। এটা হলো সাংগঠনিক যে কাঠামো, এই সাংগঠনিক কাঠামোর প্রতি কর্মী কতটুকু শ্রদ্ধাভাজন বা সেটাকে বাস্তবায়ন করে, এটার উপর নির্ভর করবে। সুতরাং now we'll see the following are the basic characteristics of conflict. Number 1, conflict is a process. It occurs in layers. একেবারে কিন্তু কমপ্লিট দ্বন্দ্বে চলে যায় না। প্রথম অপছন্দ, তারপরে হলো কিছুটা প্রতিবাদ, তারপরে এইভাবে আস্তে আস্তে চূড়ান্ত পর্যায়ে চলে আসে। এই জন্য এটাকে বলা হয় একটা লেয়ার। লেয়ার মানে স্তর, যে দ্বন্দ্বটা একটা স্তরের মাধ্যমে সৃষ্টি হয়। দি সিরিজ আর মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কি, কিসের দ্বন্দ্ব? কিছু যে ভুল বোঝাবুঝি, ভ্যালুজ, মানুষের মূল্যবোধ, differences of viewpoint, differences of interest and interpersonal difference, এগুলো থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং দ্বন্দ্বটা একবারে কিন্তু চূড়ান্ত পর্যায়ে যায় না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে একদম সর্বশেষ পর্যায়ে এসে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল, অর্থ দ্বন্দ্ব থাকবে, এটা অবশ্যম্ভাবী, এটাকে বাদ দেওয়া যাবে না। আমরা প্রত্যেকের সমাজে বাস করি, পরিবারে বাস করি। খুব লক্ষ্য করো, তোমরা যদি 2 ভাই থাকো বা ভাই বোনও থাকো, তোমার বাবা মা লক্ষ্য করবে ওনাদের মধ্যে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব কিসের? অন্য কিছু না, তোমার মা বললো একটা, বাবা সেটা পছন্দ করলো না, ফলে দেখা গেল একটা মানসিক দ্বন্দ্ব। তোমরা 2 ভাই বোন বা আছো, যে তুমি যেটা চাচ্ছ, তুমি যে কথাটা বলছো, তোমার ভাই বা বোন সেটা পছন্দ করলো না,
পরবর্তী পর্যায়ে এটার মধ্যে একটা দ্বন্দ্ব। তাইলে সেটা কি 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 থেকে আসে? ভ্যালুস, মূল্যবোধ, পারসেপশন, ধারণা এবং পারস্পরিক স্বার্থ। এই জন্য এগুলো মানুষের ভিতরে আছে, তাই দ্বন্দ্বটাও ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। Conflict developed because of our living job, self-concept, ego and sense of mission, etc. সুতরাং এগুলোর মধ্যে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি। কনফ্লিক্ট ইজ এ নর্মাল পার্ট অফ লাইফ, এটাকে স্বাভাবিক ভাবতে হবে। কারণ মানুষ হলো অত্যন্ত জটিল প্রাণী। মাখলুকাতের সবচেয়ে সেরা মানুষ এবং সবচেয়ে জটিল হলো মানুষ। সুতরাং এই মানুষের জীবনে দ্বন্দ্ব হলো এটা জীবনেরই একটা অংশ। কিসের? এটা মূল্যবোধ থেকে, এটা নীতির দিক থেকে, তারপরে তোমার গ্রুপের দিক থেকে, তারপরে প্রয়োজনের দিক থেকে, আবার সম্পদের দিক থেকে, চাহিদার দিক থেকে। তার মানে এগুলো আছে, দ্বন্দ্ব থাকবে। এই জন্য এটাকে আমাদের স্বাভাবিক জীবন হিসেবে ধরে নিতে হবে। দ্বন্দ্ববিহীন কোনো জীবন নাই, কারণ দেয়ার ইজ নো দ্বন্দ্ব অর কনফ্লিক্ট দ্যাট উইল নট বি এ লাইফ। দ্বন্দ্ববিহীন কোনো জীবন নাই। জীবন মানে দ্বন্দ্ব, জীবন মানে যন্ত্রণা। ওই যে একটা গান আছে না, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, একথা সহজে কেউ মানতে চায় না। আসলে তাই, এটা কিন্তু জীবনটা ফুলের বিছানা না, এখানে দ্বন্দ্ব থাকবে, এখানে চাওয়া পাওয়া থাকবে, অভাব অভিযোগ থাকবে, এবং এগুলোর মধ্যে কিন্তু জীবন। চতুর্থ নাম্বার হলো পারসেপশন, যে ধারণা। হোয়াট এভার ইউ আর পারসিভিং and others don't like it, there exists a conflict. তুমি যে ধারণার বশবর্তী, এই ধারণা অন্য পছন্দ নাও করতে পারে। এখন মনে করো পছন্দ না করলে কি হবে? উভয়ের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হবে, ব্যবহারের দিক থেকে দ্বন্দ্ব সৃষ্টি হবে, যোগাযোগের দিক থেকে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এটা একেবারে সমাজে বলো, তারপর তোমার কর্মক্ষেত্রে বলো, সব জায়গায় এটা হবেই। পারসেপশন, অপোজিশন, যেটা ওয়ান পার্টি to the conflict must be perceived or doing something that other party does not like it or want it. তুমি যেটা পছন্দ করতেছো, অন্য সেটা পছন্দ করে না, তাহলে কি হবে? যদি একসাথে চলতে যাও, দেখবে যে এটা থেকে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। সুতরাং অপোজ করা, এটা একটা বৈশিষ্ট্য। ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারাকশন, পারস্পরিক নির্ভরতা, এবং ইন্টারাকশন মানে ভাবের আদান প্রদান। সমাজের, in the society, more or less people are interdependent with others and will have to interact with each other. So where you are interdependent or interact with others, so there may be disagreed regarding beliefs, regarding principles, or regarding the interest or goals. সুতরাং এগুলো থেকে তখন তোমার যার সাথে এত ভাব, তার সাথেও দ্বন্দ্বের সৃষ্টি হবে। Conflict is not one-dimensional. It comes in the different ways in accordance with degree of seriousness. দ্বন্দ্ব কিন্তু একপক্ষীয় না, এবং এটা যে এই দ্বন্দ্ব আরম্ভ হলে যে এটা ওখানে শেষ হয়ে যাবে তাও না, কিন্তু এটা এই যে 1 2 3 করতে করতে বিভিন্ন পর্যায়ে, এই জন্য আমরা প্রথমে বলেছি ইট ইজ এ কনফ্লিক্ট ইজ এ ফেনোমেনন অফ সিরিজ, এ প্রসেস। এই পারস্পরিক বোঝাপড়া থেকে কিন্তু সৃষ্টি হয় সময়ে, আবার এটা ইমপ্রুভও হয়, আবার অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের সৃষ্টি করে। So the above are the common nature of character of the conflict. Men will have to live with conflict, and for this conflict is inevitable in life.
আমি যেটা আগে বলেছিলাম, জন্মের পর থেকেই আমাদের যেটা মতবিরোধের মধ্যে আমরা বেঁচে আছি, মতবিরোধের মধ্যে আমরা বাঁচবো, এটা জীবনেরই একটা অংশ, এবং এটাকে মিটিগেট করে রিসলভ করে আমাদেরকে বাঁচতে হবে বা এগিয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে এই all these are the common character or nature of conflict. এখন আমরা দেখি যে এই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কোত্থেকে আসে, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ এটা সোর্সটা কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ কনফ্লিক্ট। The causes or sources of conflict are as follows. খেয়াল করতে হবে, আমরা কিন্তু আমাদের আলোচনাটা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে করছি আমরা। তো আমরা যেহেতু সমাজের মানুষ, সুতরাং সামাজিক বিষয়গুলো আসবে। আমাদের মেন হলো অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ। তাহলে নাম্বার ওয়ান হলো চেঞ্জেস ইন অর্গানাইজেশন টু ইন্টারপার্সোনাল রিলেশনশিপস বিটুইন দি এমপ্লয়ার্স, এমপ্লয়িজ এন্ড আদার পিপল, supervisors versus employees, external changes, poor communication, super performance, harassment, limited resources of the organization, lack of resources of the organization, personal relationships between the persons, and incompetent management in the organization. এগুলো হলো দ্বন্দ্ব সৃষ্টির মূল কারণ যে কোনো সংগঠনে। এটাকে I did shown it in a smart art diagram for better looking. You can see. Now we will discuss in details changes. Sorry. What is changes? That is changes of the organizational work environment, method, technology, etc., etc. Because especially the workers who are habituated with the tools and machinery are users for the long time, but suddenly if there is any change, then they become somewhat stressed and disappointed. As a result, there exists conflict with the organizational structure or principle. সারা জীবন আমি যেভাবে কাজ করে এসেছি, নতুন মেশিন এলো, নতুন যন্ত্রপাতি, এগুলো চালানো তো আমার পক্ষে সবার পক্ষে সম্ভব না, তখনই সেখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বিতীয় হলো interpersonal relationships. When different personalities come together in a workplace, there is always the possibility they would not message with others. Office gossip, rumors can also serve as a catalyst for the deteriorations of workers' relationships. অনেক লোক একসাথে কাজ করলে তাদের মধ্যে একটা মেলামেশা হয়, তাদের প্রত্যেকের পারস্পরিক আলাপ আলোচনায় বিভিন্ন জনের মধ্যে তখন বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। ফলে সম্পর্ক থেকেও কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে দেখবে যে তোমার কোনো দ্বন্দ্বই নেই। Interpersonal relationships, when different personalities come together, please possibility they would not match. Sorry, এটা বলছি সুপারভাইজার ভার্সেস এমপ্লয়িজ। এখন একটা জিনিস খেয়াল করবে, সুপারভাইজার্স আর সুপেরিয়র to the workers. So supervisors always try to lead and detect and direct the workers. And because sometimes they think that we are the boss or bosses. So it is our duty just to direct the workers. As a result, there exists conflict between supervisors or employees. And a supervisor who is seen as overbearing or unfair can rub an employee the wrong way.
which makes the working relationship more difficult. মাঝে মাঝে সুপারভাইজার কিন্তু ওই কর্মীদেরকে বা শ্রমিকদেরকে তাদের স্বার্থসিদ্ধির জন্য খারাপ বা বা যেটাকে অসমর্থিত পথেও কাজ করতে বাধ্য করে। তখনই তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়। কারণ সকল শ্রমিক কিন্তু ওই দ্বন্দ্বতে বিশ্বাসী না এবং অসত্য বা নীতি বহির্ভূত কাজ করতেও চায় না। ফলে সুপারভাইজার আর এমপ্লয়ির মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। External change, economic slide into a recession or a new competitor sweeps in the steel some of the company's market share falls. It can create tensions within the company. হ্যাঁ? যদি বৈশ্বিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থনীতিতে পরিবর্তন ঘটবে, ফলে কি হবে? কোম্পানি তার প্রফিটের জন্য আপ্রাণ চেষ্টা করবে টিকে থাকার জন্য, কর্মীদের বেশি খাটতে হবে। ফলে এই যে আমরা বর্তমান করোনা পরিস্থিতিকে একটু উদাহরণ হিসেবে টানতে পারি, যে দেখো বিভিন্ন জায়গায় কলকারখানা, বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো অনেক কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে এবং নামমাত্র বেতনে তাদেরকে দেওয়া হচ্ছে। তার কারণ কোম্পানির আয় কমে গেছে, কনজামশন কমে গেছে, উৎপাদন কমে গেছে, কোম্পানি কত চালাবে। তাহলে এই যে এক্সটার্নাল যে পরিবর্তন, এগুলো দ্বারাও কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এটা হলো পুয়ার কমিউনিকেশন, অর্থাৎ অনুন্নত যোগাযোগ। Companies or supervisors that don't communicate effectively can create conflict. For example, a supervisor who gives unclear instructions to the employees and causes confusion in the mind of the employees, then what they will have to do. যে সুপারভাইজার যারা আছেন, ম্যানেজার যারা আছেন, অনেক ক্ষেত্রে তাদের অদক্ষতার দরুন কর্মীর সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না, ফলে কর্মীও সঠিকভাবে কাজ করতে পারে না এবং পরবর্তী সময়ে কাজ যখন বুঝিয়ে নিতে যায়, কর্মী তখন পুরোপুরি কাজ বুঝিয়ে দিতে পারে না। ফলে কি দাঁড়ায়? যে সেখানে একটা উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই পুয়ার কমিউনিকেশন এটাও একটা দায়ী। সুপার পারফরমেন্স, ভালো কাজ। When a worker in a department is not pulling his weight, it can lead to conflict within the department, perhaps even escalating into an aggressive situation. Supervisor who fails to acknowledge or alert the situation can add fuel to the fire. কেউ ভালো কাজ করলো, কিন্তু ভালো কাজ করার প্রেক্ষাপটে সে সেটা স্বীকৃতি পেল না, বরঞ্চ অন্য যারা আছে, যারা তার সাথে কম বা মন্দ কাজ করলো, তারা তাকে ডিসলাইক করলো এবং তাকে বিভিন্নভাবে হেনস্থ করতে কথাবার্তা চাইলো, যাতে সেও তাদের মতো হয়ে যায়। কিন্তু যিনি সুপারভাইজার বা ম্যানেজার দায়িত্বে আছেন, উনি কিন্তু বিষয়টা হ্যান্ডেল করতে পারেন না অনেক ক্ষেত্রে। এবং এই ধরনের যারা তোমার যারা ভালো কাজ করে, এগুলো ফলে অন্যদের চোখে সেটা তখন চক্ষুশূল হয়ে দাঁড়ায়, তখন সেখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট ইন দি ওয়ার্ক প্লেস ক্যান টেক মেনি ফর্মস। বিভিন্নভাবে হ্যারাস করা হয়। হ্যারাসমেন্টটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেস মানে জাতি ধর্ম গোত্র হ্যারাসমেন্ট আছে, হ্যাজিং অফ এ নিউ এমপ্লয়ি, নতুন কেউ আসলে তার সাথে খারাপ ব্যবহার করা, তাকে ভালো ট্রিটমেন্ট না করা, ট্রিট না করা, এই ধরনের যেগুলো আছে, এগুলো থেকে কিন্তু তোমার দ্বন্দ্বের সৃষ্টি হয়। যেমন একজন কর্মী নতুন আসলো, অন্যরা তাকে ভালো চোখে দেখলো না কিংবা তার সাথে ভালো আচরণ করলো না, কিন্তু সে প্রথম যদিও সে মুখ খুলে প্রতিবাদ করতে না পারলো, তাদের মধ্যে কিন্তু একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হয়ে রইল।
পরবর্তীতে ও যখন স্ট্রং হবে, দেন হি উইল ট্রাই টু টেক দ্য রিভেঞ্জ, তখন সে সেটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সুতরাং ডোন্ট ট্রাই টু হ্যারাস এনিবডি এলস, কাউকে কখনো হ্যারাসমেন্টে করার চেষ্টা করবে না, কারণ ইটস এ ভেরি ব্যাড থিং। Limited resources. Companies that are looking to cut cost and may scale back on resources such as office equipment, access to a company vehicle, or to spending limit on expenses accounts. So, for these limitations, employees will not be very happy, and sometimes those who are efficient workers or employees, they should try to leave the organization. আমি ভালো কাজ করি কিন্তু কোম্পানি আমাকে সেই মূল্য দেয় না, আমার পাওনা আমাকে কোম্পানি দিতে পারে না, ফলে কি হবে, আমি কেন থাকবো এখানে, আমি চলে যাব। আর এগুলো নিয়ে কিন্তু তখন সেখানে দ্বন্দ্বের সৃষ্টি হবে। এখানে যে বিষয়টি বলা সেটা হলো, যে ভালো কাজ করে তার কাজের মূল্য তাকে দিতে হবে, আর সেই মূল্য দেওয়ার জন্য প্রথমত আর্থিক সামর্থ্য প্রয়োজন। এই জন্য বলা হয়, ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ অল কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। To start a business, to run a business, or to conduct a business, there requires sufficient finance. যে একটা ব্যবসা আরম্ভ করা, ব্যবসাকে চালানো জন্য প্রয়োজনীয় অর্থের প্রয়োজন, আর অর্থ যখন নাকি সম্পদ সংকুচিত হবে, তখন সেখানে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হবে। আরেকটা হলো নাম্বার 9, lack of information. Conflict can arise when one party feels it lacks important information. Employees are continually experiencing changes that they are not informed about. If there are decisions being made that the staff feels it should be involved in, this can also bring about conflict between employees. So, all consumer information regarding the organizational change must be through to the employees. As a result, they will be able to understand the policies, the principles of the organization, and they will act accordingly. But most of the time, as well as most of the organizations, don't practice this, and there exists conflict or confusion. Lack of resources, যেটা আমরা আগে বলেছিলাম, necessary resources, lack of necessary resources can also causes conflict among employees, employers, and management, employees, and the owners. কারণ সম্পদ না থাকিলে, আমরা যদি আবারও বলি সেই একই কথা, সীমারের কথা, স্ত্রী ন্যায় ভালোবাসে বলতো জগতে এমন কে আছে, কিন্তু অর্থ না থাকিলে এমন অকৃত্রিম ভালোবাসাটাকেও পাওয়া যায় না। তাই জীবন্ত টাকা জগতেই টাকারই খেলা। অর্থাৎ সম্পদ না থাকলে পরিবারের আপন জনও তোমাকে তেমন একটা ভালোবাসবে না। সুতরাং এখান থেকে দ্বন্দ্ব সৃষ্টি হবে। Personal relationship also another sources of interpersonal conflict. কিভাবে, যে the relationship that exists between two persons, sometimes it may become worse due to the beliefs, the thoughts, and the principles, the values one perceives. যদিও দুজনের মধ্যে ভালো সম্পর্ক, কিন্তু মননশীলতার দিক থেকে কোনো মিল নাই, ফলে কি হবে, সেখানেও দ্বন্দ্বের সৃষ্টি হবে। And last one, the incompetent management. Management is the machinery
that are responsible for overall management of the organization. They are responsible for utilizing all the human and non-human resources to achieve the organizational goals. But if they are not competent and skilled one, they will not be able to use all of the resources uh, as it is, and the organizations will suffer financial and other shortage. And as a result, there exist tensions, gharao, strikes, and exist of the employees from or within outside of the organizations. এবং ফলত তারা কি যে কর্মীরা অন্য অন্য প্রতিষ্ঠানে চলে যায়। তাহলে ইনকম্পিটেন্ট যে ম্যানেজমেন্ট যারা আছে, অনুপযুক্ত ব্যবস্থাপক, তারাও কিন্তু দ্বন্দ্বের আরেকটি মূল কারণ। তাহলে আমরা finally we can say that managers should be cautious to identify the sources of conflict and accordingly take necessary measures to resolve the same. Because the management people are not also responsible to use or utilize the organizational resources. At the same time, they are also responsible to maintain a friendly environment, relationships between employers, employees, workers, and management. So all these are the basic sources of the organizational conflict. And all of those, more or less, can be resolved if the management people are skilled one. For this reason, every management people should know the managerial policies. They must possess the knowledge of the management, and only they will be able to resolve all of this, otherwise not. Now we'll see the different types of classes of conflict. There are basically two types of conflict on the basis of the resources, on the basis of the organizations. That we first of all try to know the organizational conflict because it is most important. It may be classified into 4 levels: interpersonal conflict, conflict, interpersonal conflict, intergroup conflict, intergroup conflict. এই 4 ধরনের বেসিক ভাগ। আমরা একটা জানার চেষ্টা করি যে একটা হলো প্রথমটা intrapersonal conflict. This type of conflict was known as inter-individual conflict. That is conflict between peoples regarding tasks, roles do not match one's expertise, interest, goals, and values, etc. Interpersonal conflict are of values. The values you are perceives not match with others. তার সেখানে একটা দ্বন্দ্ব আসবে। Decision making conflict. Whatever you are trying to establish, others do not perceive it or follow it or support it. সেখানে একটা কনফ্লিক্ট হবে। আর দ্বিতীয় হচ্ছে হলো interpersonal. This is also known as dyadic conflict. It refers to conflict between two or more organizational members of the same or different hierarchical levels or unit. The studies on superior subordinate conflict related to these types of conflict are example. Integrating, obliging, dominating, avoiding, and compromising are of different style of handling interpersonal conflict. Or intergroup conflict conclude, it refers to conflict among members of a group or between two or more subgroups within a group in connections with its goals, tasks, procedure, and so on. এটাকে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট বলা হয়। এক প্রতিষ্ঠানে কর্মরত যে সকল ব্যক্তি আছে তাদের বিভিন্ন ভাগ বা বিভিন্ন গ্রুপ আছে, এদের মধ্যে কাজ নিয়ে মতবিরোধ নিয়ে, মতভাব নিয়ে, ধারণা নিয়ে এগুলো সৃষ্টি হয়। তারপরে intergroup, this is also known as interdepartmental conflict.
with the conflict between two or more units groups within an organization. একটা সংগঠনে বিভিন্ন ডিপার্টমেন্ট সেকশন থাকে, তাদের ভিতরে যে কনফ্লিক্ট, interorganizational conflict, it takes place between two or more departments, peoples of the organization, হ্যাঁ, একাধিক ডিপার্টমেন্টের লোকদের মধ্যে তাদের, এগুলো সাধারণত নীতিগতভাবে, যেমন আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করি যে ওয়াসা যে নীতি, তারপর ওয়াসা, তারপর আবার গ্যাস, হ্যাঁ, পাওয়ার সেই নীতি, তারপর আবার যদি আমরা দেখি যে যে সিটি কর্পোরেশন, এরা আমাদের সারা বছরে কিন্তু রাস্তা করে, কিন্তু একের নীতিকে আরেকজনের সম্মান দেখিয়ে এই কাজগুলো সমাধান করা হয় না, পরে সমস্যা লেগে আছে। এগুলো হলো মানে আমি আমার ডিপার্টমেন্টের, আমি তো তোমার অধীনে চাকরি করি না, সুতরাং আমার ডিপার্টমেন্টের সিস্টেম আমি চলবো, কিন্তু ইচ্ছে করলে সকল গ্রুপ একত্রিত হয়ে এই বিষয়টা সমাধান করা যায়। এটাকে বলে ইন্টার অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। Intergenerational conflict encompasses horizontal vertical line. Horizontal মানে হলো একই সংগঠনের সমপর্যায়ভুক্ত লোকদের মধ্যে, আবার ভার্টিক্যাল হলো যে উপরে বস এবং নিচে যারা আছে তাদের মধ্যে, এবং লাইন স্টাফ যারা আছে তাদের মধ্যে রুল প্লে করতে গিয়ে কনফ্লিক্ট সৃষ্টি হয়, অতিরিক্ত খবরদারি যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে। সুতরাং আমরা বুঝলাম যে হরাইজন্টাল হলো সমজাতীয় সমপদে, ভার্টিক্যাল হলো উপরে নিচে বস সাবঅর্ডিনেটের মধ্যে এই দ্বন্দ্বগুলো সাধারণত সৃষ্টি হয়। লাইন অথরিটি হলো directly involved in production and service operations, where the staff authority assist in the authority, assist line authority and act in advisory capacity. অর্থাৎ যিনি প্রধান তাকে সহযোগিতা করার জন্য কিছু লোক থাকেন, যাদেরকে উপদেষ্টা বলা হয়, যে তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয়। অর্থাৎ আমি যে মতবাদ দিলাম, আমি যে ধারণা দিলাম, সেটা মানলো না, দেখি কাজটা কিভাবে হয়, এইভাবে এগুলো সাধারণত সৃষ্টি হয়। Staff authority have a tendency to dictate terms to the line authority and tendency to dominate and disregard. হ্যাঁ, আমি হইলাম উপদেষ্টা, সুতরাং ম্যানেজার সাহেব আমার কথাটা মানলো না, তখনই দুইজনের মধ্যে এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হবে। আসলে এগুলো হলো ভ্যালু পারসেপশন এবং ইগুর বিষয়, এগুলো থেকে কিন্তু এই দ্বন্দ্ব সৃষ্টি হয়। রুল কনফ্লিক্ট, a person in an organization has to play various roles. various রুল গুলো কি হতে পারে? ফিগার হেড রুল, কমিউনিকেটর রুল, তারপরে অ্যালোকেটর রুল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটা ম্যানেজমেন্টে পড়েছো। রুল প্লে করতে গিয়েও দেখা যায় যখন কেউ ক্ষমতা পায়, ক্ষমতার অপব্যবহার মূলক রুল প্লে করে, তখনই দ্বন্দ্বের সৃষ্টি হবে। যাক, ইন শর্ট, কনফ্লিক্ট ইজ এভরিওয়্যার and it cannot be avoided. However, not all conflict are bad, nor it is inherently negative. There are some good effect of conflict also, if the people take it easily and for one's change or for one development. অর্থাৎ দ্বন্দ্ব যে শুধু খারাপ তা না, কিন্তু দ্বন্দ্বটাকে যদি আমি দ্বন্দ্ব হিসেবে না নিয়ে ওটাকে আমার শুধরানোর জন্য হিসেবে, নিজেকে শুধরিয়ে নেওয়ার জন্য আমি ওই হিসেবে এটাকে গ্রহণ করি, তাহলে কিন্তু সেটাকে দ্বন্দ্ব হবে না, বরং সেটা প্রতিষ্ঠানের স্বার্থে বা নিজের উন্নয়নের সাথে সেটা ব্যবহার করা যাবে। So all these are the basic types of classes of conflict. Dear student, today's lecture here we try to conclude, and in the next class we will also discuss the remaining topics on conflict. Up to this, here we try to end of the class. Goodbye everyone. Thanks everybody to listen the class, and I think that all of you must be attentive regarding your study. Thank you. Allah Hafiz.